গুড ইভিনিং এভরিওয়ান। সাইকোলজির 5th সিরিজের ক্লাসে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসে যে বিষয়টা ডিসকাস করতে যাব সেটা হচ্ছে সেন্সেশন বা সংবেদন। সরাসরি ক্লাসের দিকে ফোকাস করছি। সেন্সেশন বা সংবেদন অর্থে আমরা কি বুঝি? এই যে প্রকৃতিতে আমরা বসবাস করি, প্রকৃতির সঙ্গে মিথস্ক্রিয়া দ্বারা আমরা কি করি? নিজেদের অস্তিত্বকে রক্ষা করে চলেছি ক্রমাগত। এইবার প্রশ্ন হলো যে প্রকৃতিকে আমরা জানি, তা কিভাবে জানি? এই প্রকৃতিকে আমরা জানি তার যে রূপ, তার যে গন্ধ, তার যে স্পর্শ, এর ভিত্তিতে আমরা তাকে চিনি। তাহলে এই রূপ, রস, গন্ধ, স্পর্শ এইগুলো কার দ্বারা হচ্ছে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটাকেই বলা হয় সংবেদন বা সেন্সেশন। অর্থাৎ যখন এই রূপ, গন্ধ, স্পর্শময় প্রকৃতির সামনে আমরা আসছি, তার থেকে কিছু স্টিমুলাস আমরা গ্রহণ করছি, তার ভিত্তিতে আমরা কিছু প্রতিক্রিয়া করছি, মানে উদ্দীপক আমরা পাচ্ছি, তার ভিত্তিতে প্রতিক্রিয়া করছি। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের সেন্সেশন, বা আমরা বাংলায় বলতে পারি সংবেদন। যেমন যদি মনোবিদ্যার ভাষায় আমরা বলতে চাই যে হোয়াট ইজ সেন্সেশন, তো মনোবিদ্যা কি বলছে? যে সংবেদন হচ্ছে উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ। সংবেদন বা সেন্সেশন হচ্ছে উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ। অর্থাৎ এই যে কথাটা আমি বললাম যে রূপ, গন্ধ, স্পর্শ বা শব্দময় যে প্রকৃতি থেকে আমরা বিভিন্ন উদ্দীপনা পাচ্ছি এবং সেই উদ্দীপনার যে বোধ আমাদের মধ্যে আসছে, সেটাকেই মনোবিদ্যার ভাষায় বলা হচ্ছে সংবেদন বা সেন্সেশন। বলছে বাইরের জগতের কোনো উদ্দীপকের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটে, আমি এক্ষুনি বললাম যে পঞ্চ ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটে এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত যে অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রান্ত উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা যখন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, তখন ওই উদ্দীপক সম্বন্ধে যে প্রাথমিক বোধের সঞ্চার হয়, দ্যাট ইজ সেন্সেশন। জিনিসটা খুব কম সময়ের মধ্যে ঘটে, মানে সেকেন্ডের থেকেও যদি কম কিছু থাকে সেইটুকু সময়ের মধ্যে ঘটে, কিন্তু তার মধ্যে এত বড় প্রক্রিয়াটা ঘটে। আমরা কোনো কিছু একটা টাচ করলাম, এই টাচ করা মাত্রই আমরা বুঝে গেলাম যে এটা একটা পেন বা সাময়িক একটা বস্তু। এই প্রক্রিয়াটা কি হচ্ছে? একটা সেকেন্ডেরও কম, একটা মানে ভগ্নাংশ দিয়েও যদি আমরা ব্যাখ্যা করি সেটাও বোধহয় বেশি হবে। কিন্তু এই প্রক্রিয়াটা মনোবিদ্যার দিক থেকে যদি ব্যাখ্যা করতে যাই, যে একটা উদ্দীপক কি হলো? আমার ইন্দ্রিয় সংস্পর্শে আসলো। কোন ইন্দ্রিয়? আমার স্পর্শেন্দ্রিয় বা ত্বক। তার সংস্পর্শে আসার পর কি হলো? যে আমার যে ত্বকের যে অন্তর্মুখী স্নায়ু, সেটার বহিঃপ্রান্ত উদ্দীপিত হলো এবং সেই উদ্দীপনা কি হচ্ছে? আমার স্নায়ুর মাধ্যমে গিয়ে মস্তিষ্কে পৌঁছালো এবং আমি বুঝতে পারলাম যে দ্যাট ইজ সামথিং, এটা কিছু একটা বা কোনো একটা বস্তু সম্পর্কে আমার বোধ হলো। অ্যাকচুয়ালি বোধের যে আগের পর্যায়টা, যে আমি কিছু একটাকে টাচ করলাম, দ্যাট ইজ সেন্সেশন। আশা করছি বোঝাতে পারলাম যে এই যে ত্বক দ্বারা যে স্পর্শের অনুভবটা হলো, এইটাই হচ্ছে আমাদের সংবেদন বা সেন্সেশন। এই সংবেদন সম্পর্কে যে ওয়েবার ফেকনারের যে সূত্র, ভীষণ একটা মানে পরিচিত, কিন্তু একটু আমাদের কঠিন লাগে অনেকেরই ওটা বুঝতে। তো আমি একটা বই থেকে কিছুটা তথ্য পেয়েছি, সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব যে সহজভাবে আপনাদের আমি বোঝাতে পারবো। আচ্ছা, তো মনোবিদ সালি কি বলছেন সংবেদন সম্পর্কে? এটা আমি কোনো একটা এক্সামের কোশ্চেনে দেখলাম, যেটা আমি আপনাদের সবসময় বলে থাকি যে কোটেড কোশ্চেন। একটা কোটেশন দিয়ে জিজ্ঞেস করলো কার মত বা কে বলেছেন। তো এই ধরনের প্রশ্নের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তো মনোবিদ সালির একটা মত আমরা পাই, তিনিও সংবেদন সম্পর্কে সেই একই কথাই বলছেন যে একটি অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রান্ত উদ্দীপিত হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে সঞ্চালিত হয়, তখন তার দ্বারা সৃষ্ট যে মানসিক প্রক্রিয়া, দ্যাট ইজ সেন্সেশন অর সংবেদন। সিম্পল। এইবার চলে আসবো আমাদের মেইন বোধগম্য বিষয়, সেটা হচ্ছে সংবেদনের ধর্ম ও লক্ষণ। সবচেয়ে বেশি কোশ্চেন সেন্সেশন থেকে কিন্তু এই পোর্শন থেকে আসে।
সংবেদনের ধর্ম এবং লক্ষণ। তো মনোবিদরা সংবেদনের বিভিন্ন যে লক্ষণ তাদেরকে তিনটে ভাগে বেসিক্যালি ভাগ করে, একটা হচ্ছে গুণগত ধর্ম, একটা হচ্ছে পরিমাণগত ধর্ম এবং একটা হচ্ছে স্থানীয় ধর্ম। তো প্রথম যেটা গুণগত ধর্ম, গুণগত ধর্ম কি বলছেন? মনোবিদ টিচেনারের মতে কোনো একটি সংবেদনের গুণ হলো সেই বৈশিষ্ট্য যা তাকে অপর একটি সংবেদনের থেকে পৃথক করে। ভীষণ সিম্পল। একটা লাল রঙের সংবেদন, একটা নীল রঙের সংবেদন। আমাদের যদি কালার সম্পর্কে ন্যূনতম ধারণা থেকে থাকে, আমি বর্ণান্ধ ব্যক্তির কথা কিন্তু বলছি না, তারা কালার ব্লাইন্ড, তারা আমরা কালার সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে, একদম শিশু যে চিনতে শিখেছে কোনটা লাল কিংবা কোনটা নীল, বা যার দৃষ্টিশক্তির একদম সম্পূর্ণ ঠিক আছে, তাদের ক্ষেত্রে লাল রঙের সংবেদন আর নীল রঙের সংবেদন দুটোর মধ্যে তো একটা বেসিক পার্থক্য থাকবে। তো এটাই হচ্ছে সেন্সেশনের যে গুণগত ধর্ম, যে ধর্মের জন্য আমরা দুটো সংবেদনের মধ্যে ন্যূনতম একটা ডিফারেন্স করতে পারি, এটাই হচ্ছে সিম্পলি গুণগত ধর্ম। নেক্সট চলে আসবো পরিমাণগত ধর্ম বা কোয়ান্টিটির মধ্যে। এখানে বলা হচ্ছে যে একটা প্রদীপের ক্ষীণ আলোর সংবেদন, একদিকে আমি রাখছি প্রদীপের ক্ষীণ আলোকে, অন্যদিকে রাখছি হাজার শক্তির একটা বৈদ্যুতিক বাতি, ফর এক্সাম্পল একটা টিউবলাইট। এই যে দুটো, একদিকে যদি প্রদীপের আলো রাখি আর একদিকে যদি একটা টিউবলাইট বা এলইডি লাইট রাখি, দুটোর মধ্যে তো সংবেদনের একটা পার্থক্য থাকবে। এটা হচ্ছে পরিমাণ। কেন এটা পরিমাণ? কারণ এটা প্রদীপের ক্ষীণ আলো আর একটা বৈদ্যুতিক বাতি বা এলইডি লাইট, দুটোর আলোর যে পরিমাণ, কোয়ান্টিটির মধ্যে একটা ডিফারেন্স থাকছে। দ্যাটস ওয়াই এটাকে সংবেদনের পরিমাণগত গুণ বা পরিমাণগত দিক হিসাবে আমরা ব্যাখ্যা করি। যে সংবেদন মানেই সেটা সব ক্ষেত্রে যে সেম হবে তা না, তার গুণগত পার্থক্য থাকবে, যেটা আমরা একটু আগে জানলাম যে লাল রং, নীল রং কিংবা সবুজ, হলুদ, এর মধ্যে একটা ডিফারেন্স আমরা করি গুণগত ধর্মের জন্য। আর পরিমাণগত ধর্মের জন্য কি? পরিমাণগত ধর্ম হচ্ছে সেটাই যার জন্য আমরা একটা টিউবলাইট কিংবা একটা প্রদীপের আলো, দুটোর মধ্যে আলোর যে মাত্রা, আলোর যে পরিমাণ, তার একটা ডিফারেন্স করি। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা, এই পরিমাণগত পার্থক্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের তীব্রতা বা ইন্টেন্সিটি, নেক্সট হচ্ছে স্থিতিকাল বা পোটেন্সিটি বা ডিউরেশন বলতে পারি আমরা, আর ব্যাপ্তি হচ্ছে এক্সটেন্সিটি। এটা হচ্ছে পরিমাণগত পার্থক্য বা পরিমাণগত দিকের আবার তিনটে ভাগ। প্রথমেই যাব তীব্রতার দিকে। বলছে দুটি একই জাতীয় সংবেদন, তো একই জাতীয় সেন্সেশনের মধ্যে একটা কম তীব্র বা একটা বেশি তীব্র হতেই পারে, একদম একই জাতীয় দুটো বস্তু। যেমন কি বলা হচ্ছে যে মানুষের চুপি চুপি কথা, কানে ফিসফিস করে কথা বলা এবং জোরে কথা বলা, বা যদি বলি বাজ পড়ার আওয়াজ বা ডিজে বক্সের আওয়াজ, ফিসফিস করে কথা বলার সঙ্গে জোরে গান বাজালো বা মাইক্রোফোনের আওয়াজ কিংবা ট্রেনের সাইরেন, পার্থক্য তো আছে। কিসের পার্থক্য? তীব্রতার পার্থক্য। যদি একই জাতীয় বস্তু বলতে যাই তাহলে বলতে পারি যে মানুষের ফিসফিস করে কথা বলা আর জোরে কথা বলা একই জাতীয় বস্তু হচ্ছে। বা যদি নর্মালি অন্যান্য বস্তুর সঙ্গে তুলনা করি, সেটাও আমার হতে পারে যে ট্রেনের সাইরেনের সঙ্গে মোবাইলের রিংটনের আওয়াজ, কখনোই সেম না। তো এটাই হচ্ছে তীব্রতা, এটাই হচ্ছে তীব্রতা। এই যে আরেকটা উদাহরণ এখানে পাচ্ছি, যে একটি গোলাপ ফুলের গন্ধ, এখানে কিন্তু আমি একই জাতীয় দুটো বস্তুর মধ্যে ডিফারেন্স করছি। একটি গোলাপ ফুলের গন্ধ এবং এক গোছা গোলাপ ফুলের, একটি প্রদীপের আলো আর 100টা প্রদীপের আলো বা 10টা প্রদীপের আলো, সেম জিনিস কিন্তু তীব্রতার জন্য পার্থক্য। এটা যেমন ভিন্ন জাতীয় বস্তুর মধ্যেও করা যায়। এই যে একটু আগে বললাম যে মোবাইলের রিংটন আর ট্রেনের সাইরেন ভিন্ন জাতীয় বস্তু, আবার একই জাতীয় বস্তু একটি গোলাপ ফুল আর এক গোছা গোলাপ ফুল, ডিফারেন্স তো আছেই। তো এটাই হচ্ছে তীব্রতা। নেক্সট চলে যাব আমরা স্থিতিকাল বা ডিউরেশনের দিকে। এটা বলছে যে প্রত্যেকটা সংবেদন নিশ্চয় কিছু সময় ধরে স্থায়ী হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ড বা ঘন্টার পর ঘন্টা বা কিছু দিন কিছু বছর, সেন্সেশন তো একটা সময় পর্যন্ত স্থায়ী হয়। তো সেই স্থায়িত্বের উপরে নির্ভর করে বা যতটুকু সময় ধরে সংবেদনটি স্থায়ী হলো, সেটা হচ্ছে সংবেদনের ডিউরেশন অফ সেন্স।
উদাহরণের সাহায্যে বলি, বলছে যে গানটি শুরু হয়েই থেমে গেল, মোবাইল রিংটোন। একটা নির্দিষ্ট সময় শুরু হলো, শেষ হলো, ফোনটা কেটে দিল, অপর দিকের মানুষটি ফোনটা কেটে দিল, কলটা কাট করলো, শেষ। এবং একটা গান যেটা 10 মিনিট ধরে গাওয়া হচ্ছে, দুটোর মধ্যে স্থিতিকালের তো পার্থক্য আছে, ডিউরেশনের তো একটা ডিফারেন্স থাকছে, যেটা 2 মিনিট চলে শেষ হয়ে গেল আর যেটা 10 মিনিট ধরে চলছে, ওর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, দ্যাট ইজ আমাদের ডিউরেশন। সংবেদন সেম, সেন্সেশনের যে স্থিতিকালের কথা বলছি, ডিউরেশন, এর আগেরটা আমরা পেলাম তীব্রতা, এটা হচ্ছে আমাদের ডিউরেশন, মানে কোন সেন্সেশন কতটা সময় ধরে স্থায়ী হচ্ছে, তাদের মধ্যে মানে তাদের একটা বেসিক পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট আমরা পাচ্ছি ব্যাপ্তি বা এক্সটেনশন। ব্যাপ্তিটা কি বলছে, সেন্সেশনের ব্যাপ্তি মানে সেই সেন্সেশনটা কতটা জায়গা জুড়ে অনুভূত হচ্ছে। ভালো করে বোঝাতে গেলে যে সেন্সেশন বা সংবেদনটা আপনি পাচ্ছেন, তার যে উদ্দীপনা সেটা কতটা জুড়ে আপনি অনুভূত করছেন, ইন্দ্রিয়ের কতটুকু জায়গা জুড়ে উদ্দীপনাটা হচ্ছে। উদাহরণ দিই, প্রথমে আঙ্গুলের অগ্রভাগের সাহায্যে একটা বস্তুকে আমি স্পর্শ করলাম, একটা বস্তুকে শুধুমাত্র দুটো আঙ্গুলের দ্বারা আমি স্পর্শ করলাম, তাহলে এই বস্তুটার যে সেন্সেশন সেটা আমি কিসের দ্বারা পাচ্ছি, দুটো আঙ্গুলের আমি উদ্দীপনাটা অনুভব করছি। আর এই সেম বস্তুটাকে আমি গোটা হাতের তালু দিয়ে স্পর্শ করলাম, তাহলে কি হলো, আমি গোটা হাতে, আমার গোটা হাতে আমি কিন্তু সেন্সেশন। এটাই হচ্ছে ব্যাপ্তি, একটা বস্তুর উদ্দীপনাটা আপনি কতটা জায়গা জুড়ে ফিল করছেন। সেম দুটো ফিঙ্গারের সাহায্যে আমি ফিল করছি, আর সেম জিনিস আমি গোটা হাতের সাহায্যে ফিল, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেও তাই। আপনি যেটা আঙুল দিয়ে টাচ করলেন, তার মানে আপনার আঙুলের যে অগ্রভাগ সেইটুকু জায়গাতে আপনার সেন্সেশনটা কাজ করলো, মানে ব্যাপ্তি। আর সেই সেম জিনিসকে আপনি গোটা হাত দিয়ে বা গোটা শরীর দিয়ে স্পর্শ করলেন। এই যে আমরা জলে সুইমিং করি, আমাদের গোটা শরীরটা শুধু মাথার নিচ থেকে, মানে আমাদের গলার নিচ থেকে বাকি অংশটা আমাদের জলে নিমজ্জিত থাকে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমাদের এই গলা বা ঘাড়ের নিচ থেকে বাকি অংশটুকু আমাদের জলের যে সেন্সেশন সেটা আমরা পাচ্ছি বা উদ্দীপনাটা অনুভব করছি। এটাই বলার বিষয়, এটাই হচ্ছে আমাদের ব্যাপ্তি, মানে উদ্দীপনাটা আপনি কতটুকু জায়গা জুড়ে ফিল করছেন। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরও কিছু বৈশিষ্ট্য আমরা পাই, যদিও 3টে পেয়েছিলাম কিন্তু আমি একটি বইতে 4টে পেলাম। তো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে স্পষ্টতা। এটা সম্ভবত টিচেনার 4 নম্বর যে স্পষ্টতার কথা আমি বলছি সেটা উনি বলেছেন। তো 4 নম্বরটাও কিন্তু আমাদের ওই পরিমাণগত যে বিষয়টা আমরা পড়ছিলাম তার মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো স্পষ্টতা কি বলছে, যে স্পষ্টতার দিক থেকে এক শ্রেণীভুক্ত বিভিন্ন সংবেদনের মধ্যে পার্থক্য দেখা যায়। কোনো সংবেদন কম স্পষ্ট, আবার কোনো সংবেদন বেশি স্পষ্ট। এমন অনেক ক্ষেত্রে হয় যে কেউ একজন কিছু বললেন কিন্তু আমরা সেটা শুনতে পেলাম না, হয়তো অনেক দূর থেকে বলছেন বা কোনো নয়েজ ক্রিয়েট হয়েছে, চারদিকে আওয়াজ হচ্ছে, তো শুনতে পেলাম না। তো এক্ষেত্রে কি হলো, সংবেদনটা অস্পষ্ট হলো। আবার যে ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে কথা বলছেন বা আমি এই যে মাইকের সাহায্যে আপনাদেরকে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করছি, আমার যদি ভয়েসের কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে কি আপনারা স্পষ্টভাবে শুনতে পারবেন, সেক্ষেত্রে কি আমার যে বলা যে বক্তব্যটা তার সেন্সেশনটা আপনাদের কাছে স্পষ্টভাবে পৌঁছবে। এটার ভিত্তিতেও কিন্তু একটা পার্থক্য করা হয় বা বৈশিষ্ট্য বলা যায়, সেটা হচ্ছে স্পষ্টতা। নেক্সট চলে যাব স্থানীয় ধর্ম বা লোকাল ক্যারেক্টার। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বলছেন যে আমার ইন্দ্রিয়ের দেহগত অবস্থানের বৈশিষ্ট্যের ফলে, মানে আমার শরীরের প্রত্যেকটা যে ইন্দ্রিয় তাদের তো একটা দেহগত অবস্থান আছে, তো তাদের দেহগত অবস্থানের ফলে কি হয়, সেই সব সংবেদনের বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তাকেই সংবেদনের স্থানীয় ধর্ম বলে। যেমন আমি চোখ বুজে রয়েছি, আমার এক বন্ধু পেন্সিল দিয়ে পরপর আমার চোখ, মুখ, কান এবং কপাল স্পর্শ করতে লাগলো। আমি চোখ বন্ধ করে রয়েছি, অবশ্যই জ্ঞানত অবস্থায় রয়েছি, কারণ ঘুমিয়ে থাকলে আমার পক্ষে বলাটা সম্ভব না। জ্ঞানত অবস্থায় থাকাকালীন আমার বন্ধু, আমি চোখ বুজে রয়েছি, সে একবার আমার চোখ, একবার কান, একবার নাক, একবার কপালে টাচ করলো, পেন্সিল দিয়ে টাচ করলো বা হাত দিয়ে টাচ করলো। আমি কিন্তু চোখ বুজে থাকার পরেও আমি বুঝতে পারবো যে আমার চোখে টাচ করলো, কানে টাচ করলো, যদি এবং কেবল যদি আমি জ্ঞানত অবস্থায় থেকে থাকি।
তো এটাকেই উনি বলছেন, মানে এটাকেই মনোবিদরা বলছেন যে দেহের বিভিন্ন অংশের স্পর্শ সংবেদনের নিজ নিজ বৈশিষ্ট্য আছে। মানে আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার কপাল, তাদের তো প্রত্যেকটা অঙ্গের একটা দেহগত অবস্থান আছে। এই যে কপালে টাচ করলে, এটা যে কপাল এইখানে টাচ করছে, এটার বোধ কিন্তু আমরা আছে, যদি আমরা জানি এটা কপাল। যদি একটা শিশুর পক্ষে এটা বলাটা সম্ভব না, শিশুকে যখন আমরা শেখাই কোনটা হাত কোনটা পা, তখনই সে জানতে পারে। একটা পরিণত বয়স্ক ব্যক্তি যে তার ইন্দ্রিয় সম্পর্কে সচেতন, তার যেখানেই আমি টাচ করি না কেন সে বুঝতে পারবে যে আমার এই অঙ্গে টাচ করা হলো। এটাকেই বলা হচ্ছে স্থানীয় ধর্ম। প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজস্ব স্থানীয় ধর্ম থাকে, দ্যাটস ওয়াই তাদের সেন্সেশন সেইভাবেই হয়। এটাই হচ্ছে আমাদের স্থানীয় ধর্ম। এইবার চলে আসবো উদ্দীপকে। উদ্দীপক হচ্ছে আমাদের স্টিমুলাস। বলছে যা দেহে উদ্দীপনা ঘটাতে সমর্থ। আমরা পড়ছিলাম সংবেদন, সংবেদনের মূল যে কাণ্ডারি সেটা হচ্ছে উদ্দীপক। বাইরে থেকে যারাই আপনাকে কোনো না কোনো সংকেত দিচ্ছে, যে কোনো জিনিস, একটা জড়বস্তু, একটা জীব, যে কোনো, যেই আপনার সংবেদন দিচ্ছে সেই হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপক সম্পর্কে মনোবিদ্যায় কি বলা হচ্ছে? যে উদ্দীপনা ঘটাতে সমর্থ তাকেই উদ্দীপক বলা হয়। মানে অ্যাকচুয়ালি আমরা পড়লাম কি, যে সংবেদন হওয়ার জন্য, সংবেদনটা হচ্ছে আপনার বোধ, সংবেদন হওয়ার জন্য বাইরে থেকে উদ্দীপনা দরকার, আর উদ্দীপনাটা যে দিচ্ছে সেই হচ্ছে উদ্দীপক। আচ্ছা, এটাই আমি বললাম যে উদ্দীপক হচ্ছে সংবেদনের মূল কারণ। এই উদ্দীপক আবার দু প্রকারের হয়। একটা হচ্ছে পর্যাপ্ত উদ্দীপক, যাকে আমরা বলি অ্যাডিকুয়েট স্টিমুলাস, আর একটা হচ্ছে অপর্যাপ্ত উদ্দীপক, যাকে আমরা বলি ইনঅ্যাডিকুয়েট স্টিমুলাস। ঠিক আছে? আচ্ছা, দুটো সম্পর্কে জেনে নিই। বলছে যে উদ্দীপক স্বাভাবিকভাবে কোনো ইন্দ্রিয়কে উদ্দীপিত করে, যে উদ্দীপক খুব স্বাভাবিকভাবেই ইন্দ্রিয়কে উদ্দীপিত করে একটি বিশেষ সংবেদন উৎপন্ন করার পক্ষে যথেষ্ট, সেটাকে আমরা বলি পর্যাপ্ত উদ্দীপক। মানে এমন একটা উদ্দীপক যে নিজের একটা সিম্পল উদ্দীপনার দ্বারা কি করছে? সংবেদনের জন্ম দিচ্ছে, তাকে আমরা বলছি অ্যাডিকুয়েট স্টিমুলাস। যেমন আলোক রশ্মি, একটা আলোক রশ্মি আপনার চক্ষুকে উদ্দীপিত করে কি করছে? দৃষ্টিগত সংবেদন তৈরি করছে। তরল পদার্থ জিভের উপরে কাজ করে কি করছে? স্বাদগত একটা সংবেদন সৃষ্টি করছে। আমরা বিজ্ঞানে পড়েছিলাম যে জিভের প্রত্যেকটা দিক, মানে একটা জিভের প্রত্যেকটা দিকে এক এক রকম স্বাদ নিতে পারে। তো এটা হচ্ছে এক্ষেত্রে কি করছে? জীব আপনার বাইরের কোনো তরল পদার্থ বা কোনো খাবার, কোনো খাদ্যবস্তু আপনার জিভে কি করছে? সংবেদন সৃষ্টি করছে। গ্যাসীয় পদার্থ কি করে? ঘ্রাণেন্দ্রিয়ের ওপর কাজ করে। কোনো গন্ধ, সেই গন্ধটা তো আমরা চোখে দেখতে পাই না, সেই গন্ধটা বায়ুতে ভাসমান অবস্থায় থাকে, খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু আমাদের নাকের দ্বারা আমরা সেই ঘ্রাণটাকে নিয়ে থাকি বা ঘ্রাণের সংবেদন হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট স্টিমুলাস। নেক্সট চলে আসবো আমাদের ইনঅ্যাডিকুয়েট স্টিমুলাস। খুব ভালো করে বোঝার জায়গা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট স্টিমুলাসটা। বলছে যে উদ্দীপক স্বাভাবিকভাবে কোনো উদ্দীপনা করার পক্ষে যথেষ্ট নয়, মানে এটা কিন্তু সিম্পল নয়, এটা একটু কমপ্লেক্স টাইপের। মানে যে উদ্দীপক আপনার শরীরে স্বাভাবিক উদ্দীপনা করতে পারছে না, অথচ তা উৎপন্ন করছে, মানে স্বাভাবিক উদ্দীপনা দেওয়ার জন্য সে যথেষ্ট নয় বা সে এবেল নয়, তারপরেও সে উৎপন্ন করছে, তাকে আমরা বলি অপর্যাপ্ত উদ্দীপক। উদাহরণটা দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণে বলা হচ্ছে যে দেহের অভ্যন্তরস্থ কোনো পরিবর্তন, যেমন গা বমি বমি করা। এই গা বমি বমি করা যে সংবেদনটা, এটা কিসের দ্বারা উৎপন্ন হচ্ছে? বলছে কোনো পচা বা দুর্গন্ধযুক্ত বস্তু দেখা মাত্রই গা বমি বমি করছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় আমাদের সাথে। যেমন খুব সিম্পল যদি ডেইলি লাইফের একটা উদাহরণ দিই, অনেকেই দেখবেন বাসে ওঠার পরে নর্মাল থাকেন, কিন্তু পাশে বসে থাকা বা আশেপাশের কোনো ব্যক্তি যদি বমি করা শুরু করে, তো অনেকে দেখবেন বলে থাকেন যে বমি দেখলেই আমার বমি হয়, কিন্তু এমনটা। আবার রাস্তাঘাটে বেরিয়ে যদি কোনো পচা জিনিস, দুর্গন্ধযুক্ত কোনো জিনিস চোখে দেখি, চোখে দেখা মাত্রই গা বমি বমি করে। এটা হচ্ছে অপর্যাপ্ত মানে স্টিমুলাস। মানে আমাদের ক্ষেত্রে কি হয় যে বমি হওয়ার তো একটা স্টিমুলাস থাকে, কিন্তু চোখে দেখে বমি হওয়া, এইটা হচ্ছে অপর্যাপ্ত স্টিমুলাস। অ্যাকচুয়ালি চোখে দেখা মানে চক্ষুর দ্বারা কোনো কিছুর দেখার দ্বারা বমি হওয়া, এটার মধ্যে কিন্তু কোনো স্বাভাবিক কার্যকারণ নেই।
তারপরেও কাজটা হচ্ছে। মানে চোখে কোনো কিছু দেখে সেই দেখাটা কিন্তু আপনার বমি নামক যে সংবেদন সেইটা করতে পারে না, তারপরেও হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ইনঅ্যাডিকুয়েট। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ওয়েবার ফেকনারের। আমি কিছু বইয়ের লাইন পেয়েছি, আমি সেখান থেকে আজকে আপনাদের ক্লিয়ার করব জিনিস। বিভিন্ন বইতে দেখবেন বিভিন্নভাবে লেখা আছে, আমি নোটসটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। অ্যাকচুয়ালি আমার মানে বিভিন্ন বইতে দেখবেন বিভিন্নভাবে লেখা আছে আর প্রচুর কঠিনভাবে লেখা আছে। জিনিসটা সহজভাবে উপস্থাপন করার জন্য আমার মনে হয়েছিল যে এই বইয়ের লাইনটা আপনাদের জন্য যথেষ্ট হবে, কিন্তু পিপিটি করার সময়টা আমি পাইনি, যার জন্য এখান থেকে ডাইরেক্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে সংবেদন আর উদ্দীপনা, এর মধ্যে তো একটা প্রচুর একটা মানে ভাস্ট সম্পর্ক, গভীর সম্পর্ক। তো এইটাকেই দুজন জার্মান মনোবিজ্ঞানী ওয়েবার আর ফেকনার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তাদের সিদ্ধান্ত অনুসারে উদ্দীপকের তীব্রতা যে হারে বৃদ্ধি পায়, তাদের মতে উদ্দীপকের তীব্রতা যে হারে বৃদ্ধি পায়, সংবেদন সেই হারে বৃদ্ধি পায় না। কেন পায় না, কিসের জন্য হয় না, সবটাই বলে দেব। সংবেদনের বৃদ্ধির হার উদ্দীপকের বৃদ্ধির হারের তুলনায় মন্থর। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে পরীক্ষা নিরীক্ষাটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে। খুব সিম্পলি তো ম্যাম বোঝালেন যে উদ্দীপনা আসছে, সংবেদন হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে উদ্দীপনার সংবেদন দুটোর মধ্যে কিন্তু সরল সম্পর্ক হচ্ছে না। একটা বেসিক উদাহরণ দিই। আপনার হাতে এক মুঠো চাল আছে, সেই চালটার উদ্দীপনাটা আপনি আপনার হাতের মুঠোতে পাচ্ছেন। ওই যে এক মুঠো চাল, তার মধ্যে আমি আরো 3টে চাল গুনে দিয়ে দিলাম। আপনার হাতে থাকা এক মুঠো চালের মধ্যে আমি আরো 3টে চাল, অনলি 3টে চাল অ্যাড করে দিলাম। তাতে কি আলাদা কোনো সংবেদন হবে? হাতটা ভারী লাগবে বা হাতটা হালকা লাগবে, এমনটা কি কিছু হবে? হবে না। কিন্তু আমি কিন্তু সংবেদন বাড়িয়েছি, আমি কিন্তু উদ্দীপনা বাড়িয়েছি। যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকের পরিমাণটা আমি বাড়িয়েছি। আপনার কাছে এক মুঠো চাল ছিল, সেই এক মুঠো চালের মধ্যে আমি আরো 3টে চাল অ্যাড করে দিয়েছি। আমি উদ্দীপকের পরিমাণ বাড়িয়েছি, কিন্তু সংবেদন কি বেড়েছে? বাড়েনি। তো এই জন্যই বলা হচ্ছে যে উদ্দীপক যে হারে বৃদ্ধি পায়, উদ্দীপকের তীব্রতা যে হারে বাড়ে, সংবেদনের বৃদ্ধির হার তার থেকে কিন্তু কম। এই যে উদাহরণটা দিলাম যে এক মুঠো চালের মধ্যে 3টে চাল এক্সট্রা দিলে আলাদা কোনো সেন্সেশন হচ্ছে না। তো এই নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কি হারে জিনিসটা বাড়ছে। উদ্দীপক একদিকে থাকছে, সংবেদন একদিকে থাকছে, কি হারে জিনিসটা বাড়ছে, এটাই হচ্ছে তাদের পরীক্ষার বিষয়। চলুন দেখে নেওয়া যাক। তো তাদের এই সূত্রটাই হচ্ছে ওয়েবার ফেকনার সূত্র নামে পরিচিত। যে নীতির মূল কথা হচ্ছে যে উদ্দীপক এবং সংবেদনের পরিবর্তনের মধ্যে এমন মিল বা সঙ্গতি নেই যা একটি মাত্রা বাড়ে বা কমে, অপরটি সেই একই মাত্রায় কমবে বা বাড়বে। খুব সিম্পল। ওদের নীতি মানে ওয়েবার ফেকনার, ওনাদের নীতির মূল কথাই হচ্ছে যে সংবেদন এবং উদ্দীপনার মধ্যে বা উদ্দীপকের মধ্যে এমন কোনো মিল নেই যে এটা যদি 1% বাড়ে এটাও 1% বাড়বে, এটা যদি 2% বাড়ে এটাও 2% বাড়বে। আমি তো চালের পরিমাণ বাড়িয়েছিলাম, 3টে চাল আমি এক্সট্রা দিয়েছি, তারপরেও আপনি কোনো সংবেদন ফিল করতে পারছেন না। তো এই জন্য আমি বলছি যে আপনার উদ্দীপক মানে চাল এবং আপনার ত্বকের ফিলিংস মানে সংবেদন, সেন্সেশন অফ মানে আমাদের স্কিনের যে সেন্সেশন, তার মধ্যে কোনো মিল আমি পাচ্ছি না। আমি আমি উদ্দীপক বাড়াচ্ছি, আমি স্টিমুলাস বাড়াচ্ছি, তারপরেও কিন্তু সংবেদনের তেমন কোনো পার্থক্য হচ্ছে না। দ্যাটস ওয়াই ওনারা বলছেন যে সংবেদন এবং উদ্দীপক দুটোর মধ্যে কোনো মিল নেই। এমনটা নয় যে এটা যে মাত্রায় বাড়বে ওটাও সে মাত্রায় বাড়বে, এটা যে মাত্রায় কমবে ওটাও সেই মাত্রায় কমবে। এটা হচ্ছে ওয়েবার ফেকনারের সূত্রের মেন বৈশিষ্ট্য বা মেন নীতি বলতে পারি, বৈশিষ্ট্য বলাটা ভুল, মেন নীতি। যে ওয়েবার ফেকনার কি বলছেন, ওনারা বলছেন যে উদ্দীপক এবং সংবেদন দুটোর মধ্যে কোনো মিল নেই, এটা বাড়লে যে ওটা বাড়বে বা এটা কমলে যে ওটা কমবে, এটার কোনো অর্থ নেই। এটাই হচ্ছে মূল কথা। চলুন নেক্সট।
প্রথমে আসবো ওয়েবারের পরীক্ষায়। ওয়েবার কি বলছেন যে ন্যূনতম মাত্রায় বৃদ্ধি পেলেই সেই বৃদ্ধি সংবেদনে ধরা পড়বে। ওয়েবার তার পরীক্ষায় প্রমাণ করেছেন যে উদ্দীপক একটি বিশেষ পরিমাণে বৃদ্ধি না পেলে সংবেদনের বৃদ্ধি বোধগম্য। মানে প্রথমেই লাইনটার অ্যাকচুয়াল কোনো অর্থ নেই, তিনি সরাসরি বলছেন যে উদ্দীপক যদি বিশেষ পরিমাণে না বাড়ায়, মানে আপনার হাতে যে এক মুষ্টি চাল ছিল সেখানে যদি আরও এক মুষ্টি চাল আমি দিই, তবে গিয়ে আপনি কিন্তু একটু ভারী, যে তার তুলনায় একটু বেশি আছে, আপনার চোখে লাগবে। দেখবেন কিছু জিনিস একটা নির্দিষ্ট পরিমাণে বাড়ালে তবেই সেটা চোখে লাগে। যে কোনো জিনিস, আপনার কাছে এক বাটি চাল আছে, বাটিটার হয়তো হাফ ফুলফিল আছে, আমি ওটাকে পুরো বাটি করে দিলাম, তবে গিয়ে সেটা আপনার চাক্ষুষ হবে যে না এটা পুরো বাটি হয়েছে। জলের ক্ষেত্রেও তাই, হাফ গ্লাস জল আর এক গ্লাস জল, হাফ গ্লাসের মধ্যে যদি একটা বোতলের যে ঢাকনি থাকে সেইটা দিয়ে ঢেলে দিই, আপনার কাছে হাফ গ্লাস জল আছে, সেই হাফ গ্লাসের মধ্যে আমি বোতলের যে ঢাকনি থাকে সেইটা দিয়ে একটুখানি জল ঢেলে দিলাম, আপনি কি কিছু ফিল করবেন? না ম্যাডাম, জলের তো পরিমাণ কিচ্ছু বাড়েনি। কিন্তু ওই হাফ গ্লাস জলকে যদি আমি ফুল গ্লাস করে দিই, তাহলে তো অবশ্যই বুঝবেন যে মানে কিছুটা পার্থক্য হয়েছে। তো এটাই উনি বলছেন যে উদ্দীপক যদি বিশেষ পরিমাণে বৃদ্ধি না পায়, এক ঢাকনি জল যদি দিই বুঝতে পারবেন না, কিন্তু হাফ গ্লাস জল যদি আরও অ্যাড করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। আবার সেম জিনিস যদি এক বালতি জলের ক্ষেত্রে হয়, এক বালতি জলে যদি আমি হাফ গ্লাস জল দিই আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওই হাফ বালতি জলে যদি আরও কিছুটা জল ভরে আমি পুরো বালতি করে দিই তবে আপনি বুঝবেন। এটাই উনি বলতে চাইছেন যে যদি না বিশেষ পরিমাণে বৃদ্ধি পায়, বিশেষ পরিমাণে বৃদ্ধি পেলে তবেই সংবেদনের পার্থক্য আছে বা পার্থক্য হবে। এই যে পুকুর, নদী, খাল কি হচ্ছে, গরমকালে শুকিয়ে যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটাই বাবা নদীর জলটা এতটা ছিল তুম করে শুকিয়ে গেছে। এই যে বর্ষার সময় আবার কিন্তু নদীটা বা পুকুরটা ফুলে ফেপে উঠছে। তাহলে সেন্সেশনের যদি পার্থক্য অনুভব করতে চায় সেক্ষেত্রে উদ্দীপকের পার্থক্য থাকতে হবে বা উদ্দীপকটা একটা নির্দিষ্ট পরিমাণে বাড়তে হবে, এক ঢাকনি বা হাফ গ্লাস নয়। এটাই হচ্ছে ওয়েবারের বক্তব্য। ওয়েবার উদ্দীপকের বৃদ্ধির হার নির্ণয় করেছেন। তার মতে বোধগম্য সংবেদনের বৃদ্ধির মাত্রায় উদ্দীপকের বৃদ্ধির হার বেশি হয়। যে অনুপাতে উদ্দীপকের মাত্রার বৃদ্ধি হয় সেই অনুপাতে সংবেদন, এটা তো আমরা পড়লাম। তো ওয়েবারের পরীক্ষায় ডাইরেক্ট চলে আসি। ওয়েবার প্রমাণ করেছেন যে সংবেদনের ন্যূনতম অনুভবগম্য বৃদ্ধি করার জন্য উদ্দীপককে একটি নির্দিষ্ট ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। এটা সরাসরি আমি ওয়েবারের সূত্রের দিকে চলে আসলাম। উনি বলছেন যে আলোক সংবেদনের ক্ষেত্রে সংবেদনের বৃদ্ধিকে বোধগম্য করার জন্য উদ্দীপককে এই যে ভগ্নাংশ এটা দিয়ে গুণ করতে হবে। খুব সিম্পল। আপনাদের আমি প্রেক্ষাপটটা তো বুঝিয়ে দিলাম যে কিসের ভিত্তিতে হচ্ছে জিনিস। একটা সংবেদন ফিল করতে হলে উদ্দীপককে সেই মাত্রায় বাড়তে হবে। তো এই যে বাড়ার বিষয়টা কতটা বাড়তে হবে এটাই ওয়েবার বলছেন যে সংবেদনকে যদি আমি বোধগম্য করতে চাই, হাফ গ্লাস জল থেকে এক গ্লাস জল হলো এটা যদি বুঝতে চায়, তাহলে যে উদ্দীপক ছিল মানে সেই জলটুকু আপনি দিচ্ছেন ওর মধ্যে অ্যাড করছেন, সেই অ্যাড করার যে উদ্দীপক সেটাকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। যেমন 100 শক্তির বাল্বের আলোয় যে সংবেদন হয় সেই সংবেদনের বৃদ্ধি তখনই অনুভব হবে যখন সেই শক্তিকে আমি এই ভগ্নাংশটা দিয়ে গুণ। খুব সিম্পল এই ওয়েবারের সূত্রটা, এটাই এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে। হাতের তালুতে যে স্পর্শ আমরা পাই কিংবা আমাদের চোখে যে উদ্দীপনাটা হয় সবটাই। তিনি আরো বলছেন যে বিভিন্ন উদ্দীপকের ক্ষেত্রে এই যে ভগ্নাংশটা আমরা পেয়েছিলাম একটু আগে, এইটা অনেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় উদ্দীপকের ক্ষেত্রে। মানে কোনো ক্ষেত্রে হয়তো উদ্দীপক হচ্ছে আলো, কোনো ক্ষেত্রে উদ্দীপক হচ্ছে জল, তো বিভিন্ন রকম উদ্দীপকের ক্ষেত্রে এই ভগ্নাংশটা কিন্তু চেঞ্জ হয়। আর ওই যে চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জ হওয়া ভগ্নাংশটা দিয়ে গুণ করলে তবেই আমরা ন্যূনতম অনুভবটার বৃদ্ধি হচ্ছে বা সংবেদনটা বৃদ্ধি হচ্ছে বলে বুঝতে পারি। এটাই হচ্ছে ওয়েবারের বক্তব্য। দেখুন এটাই এখানে দেখানো হয়েছে, হয়তো আবছা লাগছে আপনাদের, নোটসটা আপনাদের প্রোভাইড করে দেব। এদিকে হচ্ছে উদ্দীপক, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের।
এদিকে হচ্ছে উদ্দীপক বা স্টিমুলাস, এদিকে হচ্ছে সংবেদন বা সেন্সেশন, ঠিক আছে। তো এই দিকে আমার যখন 100 ছিল, ঠিক আছে, আমার উদ্দীপক হয়তো 100 ছিল, তখন আমার মোটামুটি একটা সংবেদন হচ্ছিল, গেল। এই দিকে যখন আমি 100-র সঙ্গে গুণ করলাম, তখন আমার সংবেদনটার আমি ন্যূনতম বৃদ্ধি অনুভব করছি, প্লাস আমি এখানে ন্যূনতম কথাটা লিখলাম। নেক্সট আমি 100-র সাথে আরো একটা ভগ্নাংশ গুণ করলাম, মানে যে ভগ্নাংশটা আমি দিয়েছিলাম সেটাকেই আবার গুণ করলাম। সেক্ষেত্রে কি হলো, এই যে সংবেদনটা এর আগে হয়েছিল সেটার আরেকটুখানি বৃদ্ধি আমি অনুভব করছি, যেহেতু আমি এখানে গুণের সংখ্যাটা বাড়াচ্ছি, যেটা ওয়েবার বলছেন যে একটা নির্দিষ্ট ভগ্নাংশে গুণ করে করে আমার উদ্দীপনাটা বাড়াতে হবে। তো যত আমি গুণের পরিমাণটা বাড়াচ্ছি আমার ন্যূনতম বৃদ্ধিটা আরো বেশি অনুভবগম্য হচ্ছে, বা এক কথায় আমার সংবেদনটা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে ওয়েবারের সূত্র, ভীষণ সিম্পল। মানে আপনার উদ্দীপক যেটা, সেই উদ্দীপকটাকে আপনাকে নির্দিষ্ট ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, আর যতটা বেশি বেশি আপনি গুণ করতে থাকবেন আপনার সংবেদনের যে মাত্রাটা সেইটা খানিকটা খানিকটা করে বাড়তে থাকবে। এই নেক্সট ওয়েবারের সূত্র বুঝে নিলাম। এইবার আসছে ফেকনার। যেটা হয়ে থাকে আমাদের সঙ্গে, আমরা ফিলোসফিতে বা সাইকোলজিতে পেয়ে থাকি যে পূর্ববর্তী যিনি কোনো তত্ত্ব দিয়ে গেলেন তার তত্ত্বের যে ত্রুটি সেটা নিয়ে পরবর্তীকালে যিনি কাজ করছেন তিনি করে থাকেন। তো ফেকনার এসে বলছে, মানে ফেকনার কি করছেন, যে উদ্দীপক এবং সংবেদনের যে সম্বন্ধ সেইটাকে আরো সুনির্দিষ্ট করছে। ওয়েবারের সূত্রে সত্যিই একটা অসম্পূর্ণতা ছিল। কি অসম্পূর্ণতা? তিনি উদ্দীপকের বৃদ্ধির হারকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করেছিলেন, কিন্তু সংবেদনের বৃদ্ধির হারকে গাণিতিক সংখ্যায় প্রকাশ করেননি। এটা আশা করি বুঝেছেন আপনারা। এই যে একটু আগে আমি যে ছকটা করলাম, এইদিকে কিন্তু আমি একটা ভগ্নাংশ, একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এইখানে আমি বারবার সংবেদন প্লাস মানে একটুখানি অনুভবগম্য, আরো বেশি অনুভবগম্য এইভাবে বোঝাচ্ছিলাম, কিন্তু এইখানে আমার কিন্তু কোনো রকম ভগ্নাংশ বা কোনো রকম গাণিতিক রূপ আমি এখানে দিইনি। তো এটাই ফেকনার পয়েন্ট আউট করেছেন যে এইটাকে তো আমি খুব সুন্দর গাণিতিক রূপ দিয়ে বোঝাচ্ছি, মানে উদ্দীপকটাকে আমি গাণিতিক রূপ দিয়ে বোঝাচ্ছি, কিন্তু সংবেদনটাকে তো কই গাণিতিক রূপ দিয়ে বোঝাচ্ছি না। তো চলুন এই সমস্যার সমাধান এবার আমি করব। কে করছেন? ফেকনার। উনি সরাসরি বলছেন যে সংবেদনের বৃদ্ধির হারকে কোনো রকম সংখ্যায় প্রকাশ করেননি, এই জন্য তিনি উদ্দীপক এবং সংবেদন উভয়েরই গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আবিষ্কার করেছিলেন যে উদ্দীপক এবং সংবেদনের বৃদ্ধির মধ্যে একটি নির্দিষ্ট গাণিতিক সম্বন্ধ আছে, ঠিক আছে। উনি দুদিকের যে বৃদ্ধি, মানে এই দিকের এবং এই দিকের, এই দিকে যদি এক বৃদ্ধি হয় এই দিকেও কতটা বৃদ্ধি হয়, এইটা উনি গাণিতিক রূপ দিয়ে দেখাতে চেয়েছেন। এটাই হচ্ছে দুজনের তত্ত্বের মধ্যে বেসিক পার্থক্য। তত্ত্ব কিন্তু সেই একই কথা বলছে, উদ্দীপক বাড়লে সংবেদন কতটা বাড়ছে, বা উদ্দীপকের বৃদ্ধিতে বা হ্রাস পেলে সংবেদন কতটা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। দুজনের উদ্দেশ্য সেম, কিন্তু দুজনের দেখানোর যে কায়দা ভঙ্গি সেইটা আলাদা। চলুন দেখে নি ফেকনার কি বলছেন। ফেকনার সরাসরি বলছেন যে উদ্দীপককে যদি নির্দিষ্ট ভগ্নাংশ দিয়ে গুণ করা হয় তাহলে সংবেদনের প্রতিবার পার্থক্যের যে বোধ হবে সেই বোধগম্য পার্থক্য বা বৃদ্ধি প্রতি ক্ষেত্রে সমান হবে। মানে এই দিকে আপনার উদ্দীপক যতটা বাড়ছে সংবেদনের ওই দিকে যে বৃদ্ধি হবে সেই পার্থক্যটা কি হবে? সমান হবে। চলুন দেখে নিই। দেখুন, এর আগে তো আমরা এটা পেয়েছিলাম, এই ভগ্নাংশটা পেয়েছিলাম। তো এক্ষেত্রে ফেকনারের সূত্র উনি কি বলছেন? উনি বলছেন যে প্রথমে আমি 100 বাতির আলো দিয়ে করছিলাম, প্রথমে আমার কাছে উদ্দীপক ছিল 100টা বাতির আলো, তো আমার সংবেদন হচ্ছিল। নেক্সট আমি সেই 100 বাতির আলোকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে আমার সংবেদনে এই গাণিতিক সংখ্যাটা, মানে উনি আরো ক্ল্যারিটি দিতে চাইছেন, যে তত্ত্বটা ছিল সেখানে আরো বেশি ক্ল্যারিটি নিয়ে আসতে চাই। নেক্সট আমি দুটো ভগ্নাংশকে দিয়ে গুণ করলাম, এক্ষেত্রে আমার সেম বৃদ্ধি হলো সংবেদনের সাথে +1+1। এখানে যেহেতু একটা সংবেদন ছিল তাহলে একটা +1 ছিল, এখানে যদি আমি আরো বৃদ্ধি করি, আমি এখানে আরো বৃদ্ধি করলাম, সেক্ষেত্রে আমার সংবেদনও কিন্তু +1+1+1।
মানে এই দিকে যতবার আমি ভগ্নাংশ বাড়াবো, মানে যতবার আমি উদ্দীপক বাড়াবো, আমার সেন্সেশনও ঠিক এভাবেই বাড়ছে। এটা হচ্ছে ফেকনারের সূত্র। মানে ওয়েবার যেটা শুধুমাত্র কথা, মানে আমাদের জেনারেল ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছিলেন, ফেকনার সেটাকে আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে বা ম্যাথামেটিক্যাল ডিজিট দিয়ে বোঝাচ্ছে। এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাম এখানে একই হলো কেন? সংবেদনের ক্ষেত্রে তো 2ও হতে পারতো, 3ও হতে পারতো, তাহলে একই কেন হলো? এই নিয়ে ফেকনার বলছেন যে সংবেদনের দিকে যে একটা আমরা পাচ্ছি, এইটা হলো সংবেদনের ন্যূনতম বোধগম্য বৃদ্ধি, মানে এইটাকে উনি সর্বনিম্ন ধরে নিয়েছেন। ঠিক আছে, প্রশ্ন আসতেই পারে ম্যাম এক হলো কেন? তো এই ক্ষেত্রে ফেকনার আনসার করছেন যে একটাকে আমি ন্যূনতম বোধগম্য বৃদ্ধি হিসাবে ধরে নিই। এটিকে একক ধরলে পরবর্তী প্রতিটি উদ্দীপক বৃদ্ধির ক্ষেত্রে একটি করে একক যোগ হয়, যে +1+1, আর এটাকেই বলা হচ্ছে যে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফেকনারের বলা আছে এক, এই একটাকে বলা হয় সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন। এই গেল ওদের মেন সূত্র। এই হচ্ছে ওনাদের মেন সূত্র। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো সেন্সেশন সম্পর্কে, সেন্সেশন আমাদের ওয়েবার ফেকনার ধরনের মানসিক অনুপাত বা ওয়েবার মানসিক একদম প্রত্যক্ষ অনুপাত না, গাণিতিক। নেক্সট কোশ্চেন। ওয়েবার ফেকনারের যে ওয়েবার ফেকনারের সূত্র কোন বিষয়ের ব্যাখ্যা দেয়? আচ্ছা, ওয়েবার ফেকনার কোন বিষয়ের ব্যাখ্যা দেয়? অবশ্যই সংবেদন, স্টিমুলাস। নেক্সট, the whole is greater than the sum of its, আমাদের শিক্ষণ তত্ত্ব থেকে চলে আসছে। whole is greater than the sum of its part, এই উক্তিটা কোন মত? যেহেতু আমরা সমগ্র পাচ্ছি, নেক্সট কোশ্চেন। গেস্টাল্ট মতবাদ মূলত কোন প্রক্রিয়ার উপর মতবাদ মূলত এর সংগঠিত উপলব্ধি। সমগ্রতাবাদ কোনো কিছুকে যখন আপনি জানতে পারেন তখনই আপনার শিক্ষণ হয় বা জ্ঞান হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
গেস্টাল্টের ল অফ প্রক্সিমিটি গেস্টাল্টের একদম গেস্টাল্ট মতবাদে কিন্তু প্রত্যক্ষ পেয়েছিলাম আছে আছে সমগ্রভাবে প্রত্যক্ষ, ঠিক আছে। আরেকটা নেক্সট, গেস্টাল্ট মতবাদের প্রবর্তক কারা? একদম আমরা অপশন পাবো, আমরা জানি। নেক্সট কোশ্চেন, সংবেদন কমে গেলে বা নতুন উদ্দীপনায় মানিয়ে নেওয়া, আমি ইংলিশটা এই জন্য আপনাদের কাছে, কোন জিনিসকে মানিয়ে নিয়ে বিজ্ঞান সবটাই কিন্তু নতুন উদ্দীপনায় মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, মানে আপনি হয়তো অন্ধকারে ছিলেন, হট করে আমাদের চোখে একটা আলো আসলে আমরা চোখটাকে, কিন্তু সেই বুঝে থাকাটা কিন্তু থাকে, ওই আলোর যে রশ্মিটা ওটা ওইটার সাথে আপনি কমফোর্টেবল হয়ে যান, তো এটা বলা হচ্ছে এই করা যায় টেকনারের এবং তার কিছু রূপ আছে। লগ আর, এখানে এস মানে কি, এটা হলো কোশ্চেন, যেখানে এস মানে কি? একদম এখানে এস মানে হচ্ছে, কেন এস কিসের জন্য আমি বলে দিচ্ছি। গেস্টাল্ট বাদে গুরুত্ব দেওয়া হয় কিসের ওপরে? গেস্টাল্ট বাদে গুরুত্ব দেওয়া হয় কিসের ওপরে? আপনারা একটু পজ করে দেখে নেবেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সংগঠিত এবং অর্থপূর্ণ রূপ। এই ঘুরে ফিরে আমাদের কিন্তু সমগ্রতায় আসছে। নেক্সট কোশ্চেন, ইনসাইট লার্নিং কোন মনোবিজ্ঞান পদ্ধতির? ইনসাইট লার্নিং, ইনসাইট লার্নিং কোন মনোবিজ্ঞান পদ্ধতির? একদম গেস্টাল্ট মতো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, থ্রেশহোল্ডের ধারণা কিসের সঙ্গে? থ্রেশহোল্ডের ধারণা, হোয়াট ইজ থ্রেশহোল্ড? একদম থ্রেশহোল্ডের ধারণা আমাদের সংবেদন বা সেন্সেশনের সঙ্গে যুক্ত। আপনাদের আমি থ্রেশহোল্ডটা বোঝার জন্য এখানে মানে জিনিসটা দিয়ে দিয়েছি, যে থ্রেশহোল্ড হচ্ছে যে উদ্দীপকের যে ন্যূনতম তীব্রতা, উদ্দীপকের যে ন্যূনতম তীব্রতা সেন্সেশন তৈরি করতে পারে, মানে উদ্দীপকের যে সেই যে ফ্র্যাকশন মানে ন্যূনতম যে মাত্রাটা আপনার সেন্সেশন তৈরি করতে পারছে, সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড। ঠিক আছে, থ্রেশহোল্ড কথাটা বেসিক্যালি আমরা মানে শব্দের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এখানে মনোবিদ্যায় শব্দ ছাড়া বাকি যে কোনো জিনিস যেটাই উদ্দীপনা ঘটাতে সমর্থ সেটাকেই কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, সংবেদন এবং উপলব্ধির মধ্যে পার্থক্য কি?
সংবেদন এবং উপলব্ধির মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি সংবেদন উপলব্ধি, হ্যাঁ, সংবেদন এবং উপলব্ধির মধ্যে পার্থক্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবেদন মানসিক, উপলব্ধি শারীরিক। কেন উপলব্ধি শারীরিক? উপলব্ধি বাইরের স্টিমুলাসটা তো আপনি মানে উপলব্ধির দ্বারাই তো পাচ্ছে, ত্বকের দ্বারা টাচ করছেন, উপলব্ধিটা তো আপনার শারীরিক হচ্ছে না, ফিজিক্যালি হচ্ছে। আর সংবেদনটা সম্পূর্ণ আপনার মস্তিষ্ক স্নায়ুর ক্রিয়া। মস্তিষ্ক বা স্নায়ুর কোনো ক্রিয়া আমরা বাইরে কোনো শারীরিক কোনো কিছুর দ্বারা কি ফিল করতে পারি? পারি না। মানে বাইরের জগতের দ্বারা কি ফিল করতে পারি? পারি। এই কারণে বলা হচ্ছে সংবেদন হচ্ছে মানসিক আর উপলব্ধি হচ্ছে শারীরিক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আপনাদের ওই গাণিতিক রূপটা আমি বলে দেবো বললাম। ওয়েবারের যে গাণিতিক রূপ, মানে ওয়েবার যে বিষয়টা ব্যাখ্যা করেছিলেন সেটাকে উনি dr/r = c এইটা দ্বারা ব্যাখ্যা করেছিলেন। আপনাদের এই ব্যাখ্যাটা মানে সূত্রটা আসতে পারে এক্সামে, বা এই ডি কথাটার মানে কি? এই যে ডি কথাটা এখানে লেখা রয়েছে, ডি মানে হচ্ছে আমাদের যে ডিফারেন্স লিমিট বা ডিএল, মানে ন্যূনতম বোধগম্য পার্থক্য। এটা কিন্তু এর আগে আমরা আলোচনা করে আসলাম যে ন্যূনতম বোধগম্য পার্থক্য কি। বলছে একটি পূর্ববর্তী উদ্দীপক এবং অনুবর্তী উদ্দীপকের মধ্যে যদি ন্যূনতম বোধগম্য পার্থক্য থাকে, মানে যেটা আমি একদম ক্লাসের ফার্স্টে বললাম যে এক মুঠো চালের মধ্যে যদি আমি দুটো চাল অ্যাড করে দিই কোনো পার্থক্য হবে? হবে না। কিন্তু এক মুঠো চালের মধ্যে আমি যদি আরও হাফ মুঠো চাল অ্যাড করি তাহলে কি একটা ন্যূনতম বোধ আপনার মধ্যে জন্মাবে। তো প্রথম যে উদ্দীপক মানে পূর্ববর্তী উদ্দীপক এক মুঠো চাল, পরবর্তী উদ্দীপক আরও হাফ মুঠো চাল, দুটোর মধ্যে যে পার্থক্যটা আপনি বুঝবেন সেটাই হচ্ছে এখানে ডিএল। আপনাদের বেসিক কোশ্চেন কি আসে? হয়তো আসতে পারে যে ওয়েবারের সূত্রটা dr/r = c। এছাড়া যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ডি মানে কি, ন্যূনতম বোধগম্য পার্থক্য। নেক্সট চলে আসবো আমরা ওয়েবারের সূত্রে, সরি ফেকনারের সূত্রে। ফেকনার তার সূত্রে কি বলেছেন? দুটো সূত্র কিন্তু আলাদা। ফেকনার তার সূত্রে বলেছেন যে s = c log r, হ্যাঁ, লগারিদমিক যে সূত্র, s = c log r। এখানে r হচ্ছে উদ্দীপক, c হচ্ছে নির্দিষ্ট ভগ্নাংশ, আর লগ তো হচ্ছে বিশেষভাবে গুণ করা, সেই গুণের যে পরিমাণটা ছিল সেইটা। আর s = সেন্সেশন, এটা তো বোঝাই যাচ্ছে। দুজনের সূত্রে এটাই পার্থক্য যে ফেকনার, সরি এখানে আমরা কোথায় আছি, হ্যাঁ, ফেকনারের সূত্রে s = c log r, আর এটাই আবার ওয়েবার কি করেছেন ভগ্নাংশের রূপে মানে ভাগ করে জিনিসটা প্রকাশ করে। সি আর আর কিন্তু ওখানেও আছে এখানেও আছে। সি আর সি হচ্ছে আমাদের নির্দিষ্ট ভগ্নাংশ, আর হচ্ছে উদ্দীপক, এস হচ্ছে সেন্সেশন, আর লগ তো আমরা পেলামই। তো এই গেল দুজনের যে সূত্র তার একটা গাণিতিক মানে সূত্র বলতে পারি। ওয়েবার এবং ফেকনারের মতবাদের যে দুটো সূত্র, এই সূত্র দুটো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই সূত্রে কোন ওয়ার্ডটা কিসের জন্য ব্যবহার করে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাস। থ্যাংক ইউ।